স্বামী বিদেশে থাকার সুযোগে সুন্দরী ভাবী ও দিবরের মধ্যে একটি অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। শুরুটা অনাকাঙ্ক্ষিতভাবে হলেও পরে ভাবীর ইচ্ছায় প্রায় ১ বছর ধরে স্বামী বাড়ি আসার আগ পর্যন্ত গোপনে গোপনে এসব চলতে থাকল। কিভাবে হলো সবটা জানতে আজকের ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আজকের গল্পটি শুরু করা যাক। আমার নাম রেশমা। আমার জন্ম দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রামে। আমাদের গ্রামের মানুষ সবাই খুব সহজ সরল। আমি ছোটবেলা থেকেই খুব সাধারণভাবে বড় হয়েছি। আমাদের পরিবারকে বলা যেত মধ্যবিত্ত। অর্থের দিক থেকে সব সময় টানাটানি চলত, তবুও আনন্দ আর খুশির কোনো কমতি ছিল না। আমার বাবা ছিলেন দিনমজুর। তিনি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়তেন, আর আমার মা ছিলেন একজন গৃহিণী। তিনি সংসারের সব কাজ সামলাতেন। সংসারে টাকা পয়সার খুব টানাপড়ন থাকলেও মা বাবা কখনো আমার সামনে সেই কষ্টের কথা তুলতেন না। তারা চেষ্টা করতেন যাতে আমি এসব বুঝতেই না পারি। আমার ছোটবেলার দিনগুলো খুবই সরলভাবে কেটেছে। সকালবেলা স্কুলে যাওয়া, সেখানে বন্ধুদের সাথে গল্প করা, ক্লাস করা, বিকেল হলে বাড়ি ফিরে খেলাধুলা করা, আর সন্ধে নামলেই বাড়ি ফিরে পড়াশোনা করা। মা সবসময় আমাকে উৎসাহ দিতেন। তিনি প্রায়ই বলতেন, রেশমা, তুই একদিন অনেক বড় হবি। তোর জন্যই তো আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি। তুই শুধু মন দিয়ে পড়। বাবাও ছিলেন মায়ের মতোই। তিনি বলতেন, মেয়ে মানুষ বলে দমে যাস না রে সোমা, তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি তুইও অনেক দূর যাবি। আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম। স্কুলে সব সময় ভালো ফলাফল করতাম। বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পেতাম। আমার নিজেরও স্বপ্ন ছিল বিশাল। আমি কল্পনা করতাম পড়াশোনা শেষ করে আমি একজন সফল ডাক্তার হব। বাবা মায়ের কষ্টের দিন শেষ করব, তাদের মুখে হাসি ফোটাব। আমি তাদের জন্য একটা ভালো বাড়ি করব, আরামদায়ক জীবন দেব। কিন্তু এসএসসি পরীক্ষা দেবার ঠিক আগে হঠাৎ করেই আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো সাধারণ জ্বর বা সর্দি কাশি, কিন্তু দিন কয়েকের মধ্যেই বাবার অবস্থা ক্রমাগত খারাপ হতে লাগল। গ্রামের ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না, বরং দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হলো। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা বললেন, বাবার লিভারে বড় ধরনের সমস্যা হয়েছে, বড় অপারেশন করা দরকার, আর সেই অপারেশনের জন্য লাগবে অনেক টাকা। আমাদের সংসারে তখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। হাসপাতালের বিল, ওষুধের দাম সব মিলিয়ে বিপদ ঘনিয়ে এলো। মা হাসপাতালে বাবার পাশে থাকতেন। আমি বাড়িতে একা সংসার সামলাতাম আর টিউশনি পড়াতাম। মা তার জীবনের সঞ্চয়, তার গায়ের সামান্য গয়নাগুলো পর্যন্ত বিক্রি করে দিলেন। আমি আমার পুরনো স্কুলের বইগুলো, যেগুলো আর দরকার ছিল না, সেগুলো বিক্রি করে ফেললাম। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে সাহায্য চাইতে হাত পাতলাম। লজ্জা হতো, কিন্তু বাবার জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু ছিল না তখন। এইভাবে কোনো রকমে টেনে টুনে বাবার চিকিৎসা চলতে লাগল। এসএসসি পরীক্ষা আমি দিয়েছিলাম সেই কঠিন সময়ের মধ্যেই। অনেক চাপ, অনেক দুশ্চিন্তা নিয়ে পরীক্ষা দিলাম। আল্লাহর রহমতে আমি পাশও করলাম, কিন্তু এই সাফল্যের আনন্দ খুব অল্প সময়ের জন্যই ছিল। পরীক্ষার ফল প্রকাশের পরই বাড়িতে আর্থিক চাপ আরও বেড়ে গেল। বাবার চিকিৎসা এখনও চলছিল, দেনা পাওনার বোঝা বেড়েই চলছিল। একদিন মা আমাকে ডেকে বললেন, রেশমা মা, আমাদের পক্ষে আর তোকে পড়ানো সম্ভব হচ্ছে না। তোর বাবার চিকিৎসার খরচ, সংসারের খরচ, ঋণ সব মিলিয়ে আমরা আর কুলাতে পারছি না। তোর জন্য পাশের গ্রাম থেকে একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা ভালো ঘরের, চাকরিজীবী। বিয়েটা দিয়ে দেই মা, তুই আর অমত করিস না, রাজি হয়ে যা।
আমি মায়ের মুখে এ কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার গলা শুকিয়ে গেল, কিছু বলার শক্তি পেলাম না, চোখে পানি এসে গেল। মা বাবার কথাই তো শেষ কথা। আমার সেই ডাক্তার হওয়ার স্বপ্ন, স্কুলের পর কলেজে পড়ার ইচ্ছা, বাবা মাকে সুখী করার আকাঙ্ক্ষা সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেল। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম, কিন্তু মায়ের সামনে মুখ ফুটে কোনো আপত্তি করতে পারিনি। মা আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বলতেন, মা, মন খারাপ করিস না, মেয়ে মানুষ তো, একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে, ছেলেটা অনেক ভালো, তুই ওর কাছে সুখেই থাকবি। আমার বিয়ে ঠিক হয়ে গেল এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে। ছেলেটার নাম রাশেদ। সে তখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। পরিবারটা মোটামুটি অবস্থাপন্ন। শ্বশুর শাশুড়ি দুজনেই খুবই ভালো মানুষ। বিয়ের দিন সবাই খুব আন্তরিকভাবে ব্যবহার করলেন। আমার স্বামী রাশেদের বয়স আমার চেয়ে প্রায় ৭-৮ বছরের বড়। প্রথম দেখাতেই মনে হয়েছিল সে একটু গম্ভীর প্রকৃতির মানুষ। বিয়ের পর প্রথম কয়েক মাস বেশ ভালোই কেটেছে। নতুন সংসার, নতুন পরিবেশ, নতুন মানুষজন, সবকিছুই আমার কাছে নতুন আর কিছুটা রোমাঞ্চকর লাগছিল। আমার শ্বশুর শাশুড়ি আমাকে সত্যিই খুব স্নেহ করতেন। আমি তাদেরকে নিজের মা বাবার চেয়ে কম ভালোবাসতাম না। তাদের স্নেহ পেয়ে মনে হতো এই পরিবারই এখন আমার আপন। আর ছিল আমার স্বামীর ছোট ভাই জামাল। সে তখন স্কুলে ক্লাস 10-এ পড়ত। বয়সে আমার চেয়ে বছরখানিক ছোট হবে। দেখতে শুনতেও ভালো, ব্যবহারও খুবই ভদ্র আর নম্র। জামালকে আমি নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। সে আমাকে ভাবি বলে ডাকত। তার সাথে অনেকক্ষণ ছুটি করতাম। কিন্তু আমাদের এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের 1 বছরও পূর্ণ হয়নি। এমন সময় একদিন স্বামী রাশেদ বলল তাকে সৌদি আরবে চাকরি করতে যেতে হবে। সেখানে ভালো বেতন, পরিবারের ভবিষ্যতের জন্য যেতেই হবে। শ্বশুর শাশুড়ি খুব খুশি হলেন এই খবরে। আমি একটু মন খারাপ করলাম। নতুন সংসার শুরু হয়েছে, স্বামী তো ভরসা। কিন্তু পরিবারের ভালোর কথা ভেবে, স্বামীর ক্যারিয়ারের উন্নতির কথা ভেবে আমি আপত্তি করিনি, রাজি হয়ে গেলাম। স্বামী চলে যাওয়ার পর প্রথম প্রথম খুব কষ্ট হতো। রাতে বিছানায় একা শুয়ে শুয়ে ভাবতাম, ঘুম আসত না। মনে হতো চারদিকে শুধু শূন্যতা। প্রথম কয়েক মাস স্বামী নিয়মিত ফোন করত। মাঝে মাঝে ভিডিও কলও কথা হতো। সে কেমন আছে, কাজ কেমন চলছে, সেখানে তার জীবনযাপন কেমন, সব জানাত। কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে গেল। 1 সপ্তাহে একবার ফোন আসত, তারপর 2 সপ্তাহে একবার। টাকা পাঠানো অনিয়মিত হয়ে গেল। শুনলাম ওখানে তার চাকরিতে কিছু সমস্যা হয়েছে, কোম্পানির অবস্থা ভালো না। এই সময়ে বাড়িতে আমার একাকিত্ব আরও বেড়ে গেল। শ্বশুর শাশুড়ি দুজনেই নিজেদের কাজে ব্যস্ত থাকতেন। শ্বশুর জমি জমার দেখাশোনা করতেন আর শাশুড়ি মা ধর্মকর্ম ও পাড়ার মহিলাদের সাথে সময় কাটাতেন। তাই বেশিরভাগ সময় আমি আর জামাল একসাথে থাকতাম। আমি সংসারের কাজ করতাম। জামালকে আমি তখনও ভাইয়ের চোখেই দেখতাম। তাকে সাথে নিয়ে বাড়ির কাজেও সাহায্য করতাম। মাঝে মাঝে রান্না করার সময় গল্প করতাম। সে আমার একাকিত্ব ভুলিয়ে দিত। একদিন হঠাৎ খবর এলো, শাশুড়ি মার এক আত্মীয়ের বাচ্চা হয়েছে। শ্বশুর শাশুড়ি দুজনেই কয়েকদিনের জন্য সেখানে চলে গেলেন। বাড়িতে তখন শুধু আমি আর জামাল। আমার তখন স্বামীর অনিয়মিত ফোন আর টাকার অভাবে মনটা ভারাক্রান্ত ছিল। একাকিত্ব আমাকে গ্রাস করছিল। এই সময়ে আরও একটা ঘটনা ঘটল। আমাদের পাশের বাড়ির এক লোক সড়ক দুর্ঘটনায় মারা গেল। দুর্ঘটনায় তার চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি সেই মৃতদেহের চেহারা দেখেছিলাম। সেই ভয়ানক দৃশ্য আমার মাথায় গেঁথে গিয়েছিল। রাতে বিছানায় শুয়ে শুয়ে বারবার সেই বিকৃত চেহারাটাই মনে পড়ত। ভয়ে আমার বুক ধড়পড় করত, ঘুম আসত না একেবারেই। এক রাতে সেই ভয়টা আরও তীব্র হয়ে উঠল। তাই রাতে জামালের রুমে গেলাম, দিয়ে দরজায় নক করলাম। ও দরজা খুলে বলল, কি হয়েছে ভাবি এত রাতে? আমি বললাম, আজ রাতে তুই আমার রুমে ঘুমা প্লিজ, আমি খুব ভয় পাচ্ছি, একা ঘুমাতে পারছি না। জামাল একটু থতমত খেল। সে একটু ইতস্তত করল। তারপর বলল, ঠিক আছে ভাবি, তুমি ভয় পেও না, আমি আসছি। জামাল আমার রুমে এলো। আমি বিছানার একপাশে শুয়ে পড়লাম। জামাল বিছানার মাঝখানে একটা বড় বালিশ রেখে দিল।
তারপর বালিশের অন্য পাশে শুয়ে পড়ল। সে বলল, ভাবি তুমি ঘুমাও, আমি এখানে আছি, ভয় পাবার কিছু নেই। তার কথা শুনেই আমি একটু স্বস্তি পেলাম। রাত বাড়তে লাগল, কিন্তু আমার ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই সেই বিকৃত চেহারাটা ভেসে উঠছিল। হঠাৎ টের পেলাম জামালের একটা হাত আমার ওপর এসে পড়েছে। আমি জামালের দিকে তাকালাম। আমাদের চোখে চোখ পড়ল। সে কিছু বলল না, আমিও কোনো কথা বলতে পারলাম না। একটা আকর্ষণ অনুভব করলাম দুজনেই। তারপর যা হওয়ার তাই হয়ে গেল। এরপর আমরা গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে গোসল করলাম, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করলাম। জামাল খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। কেউ বলতেই পারবে না যে রাতে কিছু ঘটেছে। আমাদের দেওর ভাবির দেয়ালটা ভেঙে পড়েছিল। সেই রাতের পর থেকে রাতে জামাল নিয়মিত আমার রুমে আসতে শুরু করল। এটা আমাদের মধ্যে একটা রুটিনের মতো হয়ে গেল। প্রথম আমার একটু অপরাধবোধ কাজ করত। স্বামীর কথা ভেবে, শ্বশুর শাশুড়ি স্নেহের কথা ভেবে এই কাজটার জন্য লজ্জায় মরে যেতাম। কিন্তু এই কাজটা থামাতেও পারতাম না। জামালের সাথে একটা গভীর ভাব তৈরি হয়ে গিয়েছিল। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। আমাদের এই গোপন সম্পর্কটি চলছিল। হঠাৎ একদিন খবর এলো, আমার স্বামী রাশিক দেশে ফিরে আসছে। সৌদি আরবে তার চাকরির কোম্পানিতে সমস্যা হয়েছে, তাই তাকে ফিরে আসতে হচ্ছে। সে দেশে ফিরে এসে স্থানীয় বাজারে একটা ছোট দোকান দিল। আমাদের সংসার আবার নতুন করে শুরু করার চেষ্টা করল। আমি নিজেকে সামলে নিলাম। ভেতরে ভেতরে টনটন করছিল, কিন্তু বাইরে সুখী গৃহিণীর ভান করলাম। ভুলে যেতে চাইলাম জামালের সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনা। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আর কখনো এমন কিছু করব না। পুরোপুরি মনোযোগ দিলাম স্বামীর দিকে, সংসারের দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আরেকটি